লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম বিশ্বব্যাপী কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যানের হার মানার সাথেই তার টিমের বাকি মেম্বাররাও হার মেনে নেয়, যার জন্য সাইয়ান তাদের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ তারা এরপর নিজেদেরকে বড় কিছু করার জন্য তৈরি করে ফেলে। কিন্তু সাইয়ান যখন জানতে পারে যে তাদের এই প্ল্যানের মধ্যে তার কোনো সম্পর্ক নেই, তখন সে সেখানে রিলিফ ফিল করে। আর এরই সাথে এই কম্পিটিশনের ফাইনালের পর যেই রিচুয়াল করতে হয় সেই রিচুয়ালের জন্য চলে যায়। আর সেই রিচুয়াল কমপ্লিট হতেই সাইয়ান তার সিস্টেমের মিশনও কমপ্লিট করে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা শ্যাংগুয়ান আর ইয়াওকে দেখতে পাই। তারা এই সময় অনেক বেশি খুশি ছিল। তখনই শ্যাংগুয়ান বলে, সত্যি আমি তো এই জিনিসটা এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমরা এই বছর এই বিশ্বব্যাপী টুর্নামেন্টে প্রথম স্থান গ্রহণ করেছি আর এই রিচুয়ালও কমপ্লিট করে ফেলেছি। কারণ আমি যখন থেকে মার্শাল আর্ট প্র্যাকটিস শুরু করেছি তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে একদিন এই মশাল হাতে এই প্লেসে দাঁড়াবো আর এই রিচুয়াল কমপ্লিট করব। আর আজ সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু সত্যিই আমি কখনোই এটা ভাবিনি যে এই স্বপ্ন এত দ্রুতই পূরণ হয়ে যাবে। তখনই সেখানে সেই বানি গার্লরা এই কম্পিটিশনের ফার্স্ট রিওয়ার্ড সম্পর্কে বলতে শুরু করে যে আপনারা এই কম্পিটিশনের প্রথম স্থান গ্রহণ করার কারণে এর রিওয়ার্ড স্বরূপ $15 মিলিয়ন এক ব্ল্যাক ডায়মন্ড কার্ড পাবেন আর 17,770 নাম্বার দ্বীপের মালিকানা পাবেন। আর এরই সাথে ইউনিভার্সাল সিক্রেট পিল পাবেন। আর এই সব কিছু গ্রহণ করার পর এই কম্পিটিশনে জেতার কারণে আপনারা ফাইনাল প্রাইজ হিসেবে এই কম্পিটিশনের একটা স্ট্যাচু পাবেন। আর এর কিছুক্ষণ পরই আমরা তাদের হাতে তাদের সেই প্রাইজগুলো দেখতে পাই। আর সেখানে তো ইয়াও সেই দ্বীপের দলিল আর গোল্ডেন কার্ডগুলো পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর তার অপর পাশে শ্যাংগুয়ানও এই কম্পিটিশনের মেডেল পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর সাইয়ানও সেখানে তার ইউনিভার্সাল সিক্রেট পিল পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখনই আবার অ্যানাউন্স হয় যে এই সময় আপনাদের চারপাশে আমাদের ক্যামেরা ঘুরছে আর এই ক্যামেরার সাহায্যেই আপনাদের ছবি নেওয়া হবে আর এই ছবি এই কম্পিটিশনের প্রচারের জন্য ইউজ করা হবে। আর এরই সাথে এই দিনকে স্মরণীয় করে তোলার জন্য এই ছবি যুগের পর যুগ নতুন প্রজন্মের সামনে উন্মোচিত করা হবে। এতে করে যুগের পর যুগ সবাই আপনাদের সম্পর্কে জানবে। তখনই আমরা দেখতে পাই কোনো এক ফ্যামিলি তাদেরকে টিভিতে দেখছে আর সেখানেই অ্যানাউন্সার আবার অ্যানাউন্স করে এই বিশ্বব্যাপী কম্পিটিশন সমাপ্ত করতে যাচ্ছি। আর লাস্ট বারের মতো আবার বিজয়ীদের নাম আর তাদের টিমের নাম অ্যানাউন্স করে দিচ্ছি। বিজয়ী টিম দ্য হেভেনলি ওয়েলফেস্ট আর তার মেম্বারদের নাম মিস্টার সাইয়ান, মিস শ্যাংগুয়ান আর ইয়াও। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে আবার দেখা হবে এই কম্পিটিশনে 10 বছর পর। এটা বলেই তারা সেখানে তাদের এই অনুষ্ঠান শেষ করে দেয়। আর এই সব কিছু দেখে সেই ফ্যামিলির ছেলে বলে, দেখেছো বাবা, আমি বলেছিলাম না যে এই কম্পিটিশনের উইনার দ্য হেভেনলি ওয়েলফেস্টের মেম্বাররাই হবে। এর মানে আমি এখানে জিতে গেছি আর তুমি হেরে গেছো। এই সব শুনে তার বাবা বলে, কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো কখনোই এরকম কিছু হওয়ার কথা ভাবিনি। কারণ মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বাররা এই পর্যন্ত কোনো টিমের মধ্যে তাদের অপোনেন্টদের উপর কোনো ধরনের কোনো রেহেম দেখায়নি। তারা প্রতিটা রাউন্ডেই তাদের অপোনেন্ট যতই উইক অথবা যতই স্ট্রং হোক না কেন তারা তাদের ফুল পাওয়ার ইউজ করে লড়াই করেছে। কিন্তু কে জানতো যে এই ফাইনালে আসার পর তারা কিছু না করেই সামনে থেকে সিলিন্ডার করে দেবে। তাই সত্যি এতে এই জিনিসটা তো স্পষ্ট হয়ে গেছে যে টিম হেভেনলি ওয়েলফেস্টের মিস্টার সাইয়ান সত্যি অনেক বেশি স্ট্রং, নয়তো তারা নিশ্চয়ই কখনোই এরকম কিছু করতো না। তখনই সেখানে তার ওয়াইফ চলে আসে আর বলে, হানি বলো দুপুরে কি খেতে চাও? আর তখনই তাদের টিভির সিগন্যাল দেখে তার ছেলে বলে, বাবা দেখো, না জানে হঠাৎ করে কেন টিভির সব সিগন্যাল একসাথেই চলে গেছে। এটা শুনে তার বাবা বলে, হয়তো সেই কম্পিটিশনের ব্রডকাস্টের মধ্যেই কোনো একটা প্রবলেম হয়েছে, নয়তো একসঙ্গে সবগুলো চ্যানেলে কি করে ডিস্টার্ব হতে পারে। তাদের সব কথা শুনে তার ওয়াইফ বলে,
হেই, এইসব আলতু ফালতু কথা বন্ধ করে দ্রুত এখানে আমায় সাহায্য করার জন্য আসো। তখনই সিন আবার কম্পিটিশনের এরিনার উপর শিফট হয়, যেখানে আমরা ঠিক একই সিচুয়েশন দেখতে পাই। কারণ এই সময় এখানেরও সব সিগন্যাল চলে গেছে, আর এরই সাথে যতগুলো ইলেকট্রিক ডিভাইস ছিল সেই সবগুলো ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট ওভারফ্লো করতে শুরু করে দেয়। এইসব দেখে তো সাইয়ানরাও সেখানে অনেকটা শক হয়ে যায় আর বলে, কি হঠাৎ করে এইসব কি হচ্ছে? আর সেই শর্ট সার্কিটের জন্য অ্যানাউন্সার যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল সেটাও আনস্টেবল হয়ে যায় আর নিচে পড়তে শুরু করে, যার জন্য অ্যানাউন্সারও নিচে পড়তে পড়তেই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর সে সেখানে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে শুরু করে। আর সেখানে সাইয়ান তার গার্ডিয়ান অফ রিবাউন্ডজেন অ্যাক্টিভেট করে তাদের উপর যেই দ্রোণগুলো ছিল সেগুলোকে নিজেদের উপর পড়া থেকে বাঁচিয়ে ফেলে। আর তারা বলতে শুরু করে যে হঠাৎ করে এখানে এইসব কি হচ্ছে? এর মানে কি এখন এখানে কোনো ধরনের কোনো অঘটন ঘটতে চলেছে, নাকি এই সব কিছুই এত হাই রেঞ্জের ব্রডকাস্টের জন্য হচ্ছে? তখনই আমরা দেখতে পাই আগের বারের মতো এইবারও মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার অ্যানাউন্সারকে নিচে পড়ার আগেই ধরে ফেলে। এই জিনিসটা দেখে সে এখানে আবার থক্কাতে থক্কাতে বলে, সত্যি আবার আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমি জানি না যে হঠাৎ এইসব কিছু কেন হচ্ছে, কারণ এই মাত্রই তো আমরা আমাদের এই টুর্নামেন্টের লাইভ ব্রডকাস্ট বন্ধ করেছি, আর বন্ধ হতেই এত বড় এক লোড শেডিং হয়ে গেছে। সত্যি আমি এখনো এই সব কিছুর কোনো কারণই বুঝে উঠতে পারছি না। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান অ্যানাউন্সারকে বলছে, এখান থেকে দ্রুত কোনো এক সেফ প্লেসে শেল্টারের জন্য চলে যাও। এটা শুনে অ্যানাউন্সার বলে, সত্যি চেয়ারম্যান, আমি এই সম্পর্কে কিছুই জানি না। না জানে হঠাৎ করে এই কম্পিটিশন শেষ হতেই এত বড় এক দুর্ঘটনা ঘটে গেল, যার জন্য আমরা তো এখানে আমাদের এই কম্পিটিশনের সমাপ্তিও ভালোভাবে কমপ্লিট করতে পারিনি। তার এইসব কথা শুনে তাদের সেই এ র্যাঙ্কের ওয়ারিয়ার তার উপর অনেকটা রেগে বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এখানে যা কিছু হচ্ছে এই সব কিছুর সাথে এখানে তোমার কোনো সম্পর্ক নেই, তাই দ্রুত এখান থেকে চলে যাও। এইসব শুনে সেও সেখান থেকে ভয়ে ভয়ে দৌড়ে পালাতে শুরু করে আর বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তখনই মিস্টার ঝাং হাংজুন চেয়ারম্যানকে বলে, এর মানে কি এখনই সেই সময়? এটা শুনে চেয়ারম্যান বলে, হ্যাঁ এখনই। তখনই সিন ফানদাও সোসাইটির এক সমুদ্র তটের উপর শিফট হয়, যেখানে আমরা অনেকগুলো মিলিটারি শিপ দেখতে পাই। সেখানেই কেউ বলছে, স্যার এখানে আমাদের ইএমপি মিসাইল ফ্যাক্টরির মধ্যে এক বড় দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য সেখানের সবগুলো মিসাইল ফেটে তার 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যা কিছু ছিল সেই সব কিছুই প্রায় ডিস্ট্রয় হয়ে গেছে। আর সেই এরিয়ার মধ্যেই আমাদের মেইন ইলেকট্রিক লাইনও ছিল, যার জন্য এই সময় আমাদের পুরো দেশের মধ্যেই যত ধরনের সিগন্যাল অথবা ইলেকট্রিক লাইন ছিল সেই সব কিছুই ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে আমরা এই এরিয়ার যত সিভিলিয়ান ছিল তাদের সবাইকে রেস্কিউ করে ফেলেছি। আর কিছুক্ষণ আগেই এখানের লাস্ট যেই গ্রুপটি ছিল সেই গ্রুপটিকেও আমরা সেফ প্লেসে পাঠিয়ে দিয়েছি। তখনই আমরা সেখানের জেনারেলকে দেখতে পাই, সে দূরবীন দিয়ে কারোর উপর নজর রাখতে রাখতে বলে যে এই সময় সেখানের যত সিভিলিয়ান ছিল তাদের সবাইকেই আমরা সরিয়ে দিয়েছি, আর এখন সেখানে যা কিছু হতে চলেছে সেই সবকিছু কন্ট্রোলের দায়িত্ব মাইটি মার্শাল আর্ট সোসাইটির সেই ইলাইট মেম্বার আর ড্রাগন ডমিনেটিং পাঁচধারী মিস্টার চিলিয়াং এর হাতে। তাই আমার মনে হয় না এখন এখানে আমার আর তাদের মধ্যে হস্তক্ষেপ করার কোনো দরকার আছে। ওনার এসব কথা শুনে সেখানে জোসেফরে জিজ্ঞেস করে যে জেনারেল ল্যাঙ্কাস্টার, সেই বিশ্বব্যাপী টুর্নামেন্ট এই সময় যে প্লেসে অনুষ্ঠিত হচ্ছে সেই প্লেসে এখন এমন কি হতে চলেছে যার জন্য আপনি এখানে অ্যালার্ট হয়ে আছেন? শুধু এটাই না, আপনি তো এখানে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছেন। তাই প্লিজ আমি কি জানতে পারি যে আসলে এখানে কি হতে চলেছে? এইসব শুনে সেখানে জেনারেল ল্যান্সেস্টার বলে, ঠিক আছে, তাহলে আমি তোমায় এই সব কিছুই সহজ ভাষায় বোঝাতে চলেছি, তাই মন দিয়ে শোনো। তোমার কি মনে হয় যে এই বিশ্বব্যাপী টুর্নামেন্ট 10 বছর পর পর কেন হয়?
এটা কোনো স্মৃতির জন্য না, এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র। আর এই জিনিসটাকে তারা সফল করার জন্য 100 বছর ধরে প্ল্যানিং করে আসছে, যাতে করে তারা এই কম্পিটিশনের ফাইনালে যে রেজাল্ট হয় সেই রেজাল্ট কমপ্লিটের মাধ্যমে এই ওয়ার্ল্ডে সেই ডিজাস্টার ডিমনকে আবার রিজেরেক্ট করতে পারে। তোমার কি মনে হয় শ্যাংশি গ্রুপ এত কম সময়ের মধ্যেই এত বেশি তারাকে কি করে করেছে? এই সব কিছুই শুধু সেই ষড়যন্ত্রের জন্যই সম্ভব হয়েছে। তারা তাদের এই প্ল্যানিং দ্বিতীয় বিশ্বব্যাপী কম্পিটিশন থেকেই শুরু করেছিল। সেই সময় থেকেই তারা নিজেদের শক্তি আরো বেশি বাড়ানোর জন্য প্রতিটা দেশেই তাদের জাসুস পাঠিয়েছিল। আর সেই জাসুস তারা কোনো পার্সনের ইনফরমেশনের জন্য পাঠায়নি, তারা ভূমিগত ইনফরমেশন কালেক্ট করার জন্যই তারা তাদের সেই সময়ের পাওয়ারফুল ওয়ারিয়ারদেরকে স্পাই বানিয়ে প্রত্যেকটা দেশে পাঠিয়েছে। আর যখনই সেই স্পাইরা তাদের দেশের ভৌগোলিক এবং জিওগ্রাফিক্যাল সকল ইনফরমেশন তাদেরকে সাপ্লাই করেছে, তখনই তারা এক এক করে সেই সব প্লেসে তাদের কম্পিটিশন অর্গানাইজ করতে শুরু করেছে। আর এরপর থেকে প্রত্যেকটা কম্পিটিশনের মধ্যেই আজকে যেই ঘটনাটা ঘটেছে সেই একই ঘটনা ঘটেছে। আর যেই সব প্লেসে সেই কম্পিটিশন অর্গানাইজ হয়েছে সেই সব প্লেসে ভারী মাত্রার ভূমিকম্প হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা আশ্চর্যের বিষয় ছিল যে সেই ভূমিকম্প 10 বছরে শুধু একবারই হতো, যার জন্য আমরা এইসব বিষয়ে তেমন কোনো ফোকাস করিনি। কিন্তু কিছু বছর আগে আমাদের হিডেন অর্গানাইজেশনের মেম্বাররা এইসব বিষয়ের উপর অনেক রিসার্চ করেছে। আর তারা যখন এইসব কিছুর আসল কারণ জানতে পেরেছে তখন তারা অনেক বেশি ভয় পেয়ে গেছে, যার জন্য এই জিনিসটাকে টপ সিক্রেট রেখেই প্রত্যেকটি দেশের যতগুলো পাওয়ারফুল ফোর্স ছিল তাদের সবার সাথেই কন্ট্যাক্ট করা হয়েছে। কিন্তু তারা কেউ এত প্রুফ থাকা সত্ত্বেও আমাদের উপর বিশ্বাস করেনি। কিন্তু 1 বছর আগে মাইটি মার্শাল আর্ট সোসাইটির চেয়ারম্যান আমার কাছে এসেছিল, আর এরই সাথে সে আমায় বলেছে যে তাদের দেশের লিডার মৃত্যুর আগে তাকে একটা ইনফরমেশন দিয়েছিল, আর সেই ইনফরমেশন মোতাবেক তাকে কাজ করতে বলেছে। আর সেই সময় যখন আমরা আবার সেই একই ইনফরমেশন শুনেছি, তাও ডিটেলসে, তখন আমরা বুঝতে পেরেছি যে সেই সময় এইসব কিছুর উপর বিশ্বাস না করে আমরা কত বড় ভুল করেছি। কারণ তিনি ওনার শেষ মেসেজে এই জিনিসটা স্পষ্ট বলে গেছে যে এই বিশ্বব্যাপী টুর্নামেন্ট প্রায় 100 বছর ধরেই কন্টিনিউ হয়ে আসছে। আর তারা এই কম্পিটিশনের শেষে যেই রিচুয়াল পারফর্ম করে সেই রিচুয়ালের মাধ্যমেই তারা ফলেন গডকে রিভাইভ করে এই ওয়ার্ল্ডে নিয়ে আসতে চায়। আর তাদের এই রিচুয়ালের লাস্ট স্টেপ এই বছর এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশনের শেষেই হবে। এর মানে যদি একবার তারা এই রিচুয়াল কমপ্লিট করে ফেলে তাহলে নিঃসন্দেহে তারা সেই ইভিল গডকে সফলপূর্বক সামান করতে সক্ষম হবে। আর এরকমটা যখনই হবে তখনই এই ওয়ার্ল্ডের বিনাশ শুরু হয়ে যাবে। মাইটি মার্শাল আর্ট সোসাইটির প্রিভিয়াস লিডার ওনার শেষ সময়ে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিল। যদিও আমরা সেই সময় ওনার ভবিষ্যৎবাণীর উপর কোনো বিশ্বাসই করিনি, এরপরও তিনি প্রতি বছরই আমাদেরকে রিকোয়েস্ট করত, আর ওনার কথার উপর বিশ্বাস করার জন্য আমাদের সামনে অনেক কাকুতি মিনতি করত। কিন্তু আমরা কখনোই তার কোনো কথাই বিশ্বাস করিনি, কারণ সে সবসময় নিজেকে এই পৃথিবীর পুত্র বলে দাবি করত, আর এরই সাথে ফিউচার প্রেডিকশনের কাজ করত। এরই জন্য কেউ প্রথম তার কোনো কথাই বিশ্বাস করেনি। কিন্তু যখনই আমরা তার লাস্ট মেসেজ শুনেছি তখন থেকেই আমাদের ধীরে ধীরে তার উপর বিশ্বাস আসতে শুরু করেছে। কারণ সে মৃত্যুর আগেই এই জিনিসটা প্রেডিক্ট করে গিয়েছিল যে এই 11তম বিশ্বব্যাপী কম্পিটিশন কোথায় অবস্থিত হবে, আর এরই সাথে এই কম্পিটিশন শেষে আমাদের সামনে কি কি প্রবলেম আসবে। আর তিনি আমাদেরকে এটাও বলেছিল যে এই কম্পিটিশনই তাদের রিচুয়ালের ফাইনাল স্টেজ হবে। আর যখনই তারা তাদের এই রিচুয়াল কমপ্লিট করে ফেলবে তখন থেকেই এই ওয়ার্ল্ডের ডিস্ট্রাকশন শুরু হয়ে যাবে। এইসব জানার পর আমরা এই বিষয়ের উপর অনেক রিসার্চ করেছি। আর সেই অর্গানাইজেশন এত বছরে যেসব দেশে তাদের স্পাই পাঠিয়েছে
আর সেই স্পাইদের তথ্য যখন আমরা খুঁজে পেয়েছি, তখন আমরা এই জিনিসটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছি যে গাইয়া তার ভবিষ্যৎবাণীতে যা কিছু বলেছিল সেই সব কিছুই সত্য ছিল। এরই জন্য 1.5 বছর আগে আমরা মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদের সাথে হাত মিলিয়েছি আর এটা ডিসাইড করেছি যে এই কম্পিটিশন যেভাবে চলছে সেভাবেই চলতে দিব আর সেই রিচুয়ালও কমপ্লিট হতে দেব। আর সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব যখন সেই ইভিল গড আমাদের সামনে আসবে। আর এরকমটা যখনই হবে নিশ্চয়ই প্রথম প্রথম সে অনেক বেশি উইক হবে। আর সেটাই হবে আমাদের সময় যখন আমরা তার উপর অ্যাটাক করে তাকে শেষ করতে পারবো। আর এত সময় ধরে আমরা এই প্ল্যানের উপরে কাজ করে এসেছি আর আজ ফাইনালি সেই সময় চলে এসেছে। এই সব শুনে জোসেফ লি সেখানে অনেকটা সিরিয়াস হয়ে জিজ্ঞেস করে যে সত্যি যদি আপনারা এই সম্পর্কে আগে থেকেই জানতেন যে তারা এই কম্পিটিশনের মাধ্যমে একটা রিচুয়াল করে, যে রিচুয়ালের মূল লক্ষ্যই হলো ইভিল গডকে আবার এই ওয়ার্ল্ডে রিজেক্ট করা, তাহলে কেন আপনারা এই টুর্নামেন্টকে কন্টিনিউ হতে দিয়েছেন, কেন বন্ধ করেননি? এই সব শুনে তিনি সেখানে অনেক বেশি রেগে বলে এর একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা চেয়েছিলাম এই ওয়ার্ল্ডের মধ্যে যত ফলেন ওয়ারিয়ার আছে তাদের সবাইকে একসঙ্গেই শেষ করে দিতে, আর সেই কাজটাই আজ আমরা এখানে করতে চলেছি। তুমি কি জানো যে 110 বছর আগে সেই ফাইটের মধ্যে মিস্টার জি ইমমর্টাল ফিস্টের ওনার সেই ইভিল গডকে তার টেকনিকের সাহায্যে হারিয়ে দিয়েছিল। যদিও সেই ফাইটের কিছু সময় পরই তিনি মারা গিয়েছিল, এরপরও সেই ফলেন ওয়ারিয়ার মৃত্যুর আগে এই পুরো পৃথিবীর মধ্যেই তার সিড ছড়িয়ে দিয়ে গেছে। আর সে এই কাজটা নিজে থেকে করেনি, সে তার কিছু লয়াল সার্ভেন্টকে এই কাজটা দিয়ে গেছে। আর তারা এই পুরো 100 বছরে এই পুরো বিশ্বের মধ্যেই ঘুরে ঘুরে সেই ওয়ারিয়ারদেরকে ফলেন ওয়ারিয়ারে কনভার্ট করার কাজ করে এসেছে, যাদের মনের মধ্যে কোনো ধরনের কোনো শঙ্কা অথবা খারাপ আকাঙ্ক্ষা থাকে। আর এই সব কিছুর জন্যই এই সময় এই ওয়ার্ল্ডের মধ্যে ফলেন ওয়ারিয়ারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তাই যদি সত্যিই আমরা ফলেন ওয়ারিয়ারদেরকে শেষ করতে চাই, তাহলে আমরা কখনোই সেই বিষধারী ওয়ারিয়ারদেরকে শেষ করে এই কাজটা করতে পারবো না। কারণ আমরা কয়জনকে শেষ করব, তাদেরকে শেষ করাটা প্রায় ইম্পসিবল। একজনকে শেষ করলে আরেকজন সামনে চলে আসে। আর এই প্রবলেমটাকে এই গোড়া থেকে সলভ করার জন্য আমরা শ্যাডশি গ্রুপকে তাদের এই কম্পিটিশনের মধ্যে কোনো ধরনেরই কোনো বাধা দেইনি। আর এরকমটা শুধু আমরা এই জন্যই করেছি যাতে করে তারা সেই রিচুয়াল কমপ্লিট করে, আর নিশ্চয়ই যেই মোমেন্টে তারা তাদের সেই ইভিল গডকে এই ওয়ার্ল্ডে সামন করবে, সেই সময়ই তাদের সেই ইভিল গড সব থেকে উইক স্টেটে থাকবে। তাই তখনই আমরা তার উপর অ্যাটাক করে তাকে শেষ করে দেব। আর নিশ্চয়ই যখনই তাদের গড শেষ হয়ে যাবে, তখন তার যতগুলো বীজ আছে সেই সবগুলো বীজও শেষ হয়ে যাবে। আর এরই সাথে এই ওয়ার্ল্ড থেকে একসঙ্গেই সকল ফলেন ওয়ারিয়ার শেষ হয়ে যাবে। এটাই আমাদের সেই আল্টিমেট প্ল্যান, যার উপর আমরা এত সময় ধরে কাজ করে এসেছি। এটা শুনে জোসেফ লি বলে, কিন্তু যদি আপনারা এখানে যা ভাবছেন এটা না হয়ে পুরোপুরি এর উল্টো হয়ে যায়, তাহলে কি হবে? কারণ যদি তাদের এই রিচুয়ালের মাধ্যমে সেই ফলেন গড পুনরায় এই ওয়ার্ল্ডে চলে আসে, তাহলে আপনারা তাকে কি করে হারাবেন? কারণ লাস্ট টাইম তাকে যে ওয়ারিয়ার হারিয়েছিল সে আমাদের এই ওয়ার্ল্ডের ইতিহাসের সব থেকে স্ট্রং ওয়ারিয়ার ছিল, মিস্টার জুজি। আর ওনার কাছেই এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল স্কিল ইমমর্টাল ফিস্ট ছিল। এরপরও তিনি সেই ফাইটের পর যদিও ফলেন গডকে হারিয়ে দিয়েছিল, কিন্তু তিনিও সেই ফাইটের জন্য কিছু সময় পরই মারা গিয়েছিল। তাহলে আপনার কেন এটা মনে হয় যে আপনারা সেই ফলেন গডকে সামন করার পর হারাতে পারবেন? এই সব শুনে জেনারেল ল্যাঙ্কাস্টার সেখানে অনেক বেশি রেগে বলে, বর্তমান সময়ে আমাদের কাছেও অনেক পাওয়ারফুল ওয়ারিয়ার আছে, যদিও তারা 100 বছর আগের ওয়ারিয়ারদের মতো অতটা স্ট্রং না। এরপরও আর সব থেকে বড় কথা হলো এটা, আমাদের কাছে তাকে মারার এক নিখুঁত প্ল্যান আছে। আর সেই প্ল্যান মোতাবেক যখনই সে এই ওয়ার্ল্ডের রিজেক্ট হবে, এর কিছু সময়ের মধ্যেই যদি আমরা তার উপর কিছু পাওয়ারফুল অ্যাটাক করতে পারি, তাহলে সে সেই অ্যাটাকগুলো আর রেজিস্ট করতে পারবে না।
কারণ সে সেই সময় নিজেকে বিল্ড করার কাজেই নিজের সব শক্তি ব্যয় করবে, আর সেটাই হবে তার ফাইনাল রিকভারি। কারণ তখনই আমরা তার উপর পাওয়ারফুল অ্যাটাক করে তাকে শেষ করে দেব, আর এই ওয়ার্ল্ড থেকে সকল ফলেন ওয়ারিয়ারের নাম মুছে ফেলবো। এইসব শুনে জোসেফ লি বলে, যদি সত্যি আপনাদের কাছে এরকম কিছু করার প্ল্যান অনেক আগে থেকেই থেকে থাকে, তাহলে কেন আপনারা আমার সাথে সেই প্ল্যান সম্পর্কে শেয়ার করেননি, আর কেন আমাকে এই সব কিছু থেকে এত দূরে রেখেছেন? আমিও একজন এস র্যাঙ্কের ওয়ারিয়ার, আমিও মিস্টার চিলিয়াং আর মাইটি মার্শাল আর্ট সোসাইটির সাথে মিলে সেই ফলেন গডকে হারাতে তাদেরকে সাহায্য করতে পারতাম। তাহলে কেন আপনি এরকমটা করেছেন? এই সব শুনে জেনারেল বলে, এর একটাই মাত্র কারণ, সেটা হলো যে আমাদের এই প্ল্যান সম্পর্কে যদি বেশি মানুষ জেনে যেত, তাহলে এই প্ল্যান লিক হওয়ার সম্ভাবনা ছিল, আর ভুলক্রমে যদি এরকম কিছু হয়ে যেত, তাহলে আমার মনে হয় না আমরা কখনোই আমাদের প্ল্যান কন্টিনিউ করে এই পর্যন্ত আসতে পারতাম। আর এইখানে তোমায় নিজেকে তাদের থেকে উইক ফিল করানোর কোনো দরকার নেই, কারণ তোমাদের মতো কিছু এস র্যাঙ্কের ওয়ারিয়ারদেরকে আমরা সেই ফাইটিং স্পট থেকে এতটা দূরে এই জন্য রেখেছি, কারণ যদি সেখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে তোমরাই হবে তাদের ব্যাকআপ। তাই আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো যে এই সব কিছুর আসল কারণ কি ছিল। তাই আমার মনে হয় এই সব কিছু জানার পর তুমি এখন আমাদের আসল প্ল্যান বুঝতে পেরেছো। এরকম কিছু হোক তা আমি চাই না, কারণ যদি সত্যি সেখানে কোনো ধরনের কোনো প্রবলেম হয় আর সেই প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে এগোতে হয়, তাহলে আমরা তো সরাসরি তাদের উপর অ্যাটাক না করে সরাসরি সেই ফলেন গডের উপর আমাদের সব থেকে পাওয়ারফুল ওয়েপেন পারমাণবিক বোমা লঞ্চ করব, আর এর কোয়ান্টিটিও অনেক বেশি হবে। তাই যদি এরকম কিছু হয়, তাহলে আমাদের এই পুরো ওয়ার্ল্ডের উপরই এই পারমাণবিক বোমার ইম্প্যাক্টের জন্য দীর্ঘ মহামারী আর ডিস্ট্রাকশন হবে। তখনই সিন এরিনার উপর শিফট হয়, যেখানে এই সময় সেই পিলারগুলোর মধ্য থেকে ফলেন পাওয়ার রিলিজ হচ্ছিল, যা দেখে সেখানের সবাই অনেক বেশি শক হয়ে সেই দিকেই তাকিয়েছিল। তখনই সাইয়ান এইসব দেখে সেখানে একটু রেগে জিজ্ঞেস করে, হোয়াট দ্য হেল, এখানে এই সব কিছু কি হচ্ছে? এই সব কিছুর পেছনে কি তোমরা? এটা শুনে চেয়ারম্যান বলে, নিশ্চয়ই আপনিও এটা শুনেছেন যে প্রায় 110 বছর আগে আমাদের এই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় এক লড়াই হয়েছিল ফলেন ওয়ারিয়ার আর হিউম্যানিটির মধ্যে, যেখানে মিস্টার জুজি ওনার আলটিমেট স্কিল ইমমর্টাল ফিস্ট ইউজ করে সেই ফলেন ওয়ারিয়ারকে মেরে ফেলেছিল। যদিও সেই ফাইট কিছু সময় পর তিনিও মরে গিয়েছিল, এরপরও এটা পুরো ঘটনা না, এখানে আরো কিছু টুইস্ট আছে। কারণ মিস্টার জুজি যখন সেই ফলেন ওয়ারিয়ারকে মেরে ফেলেছিল, তখন সে যদিও সেই সময় মরে গিয়েছিল, এরপরও সে নিজের বডি থেকে তার ফলেন পাওয়ার আশেপাশে রিলিজ করে দিয়েছিল, আর সেই ফলেন পাওয়ারকেই আমরা ইভিল সিড বলি। আর সেই ইভিল সিড এই 100 বছরে যুগের পর যুগ এই ওয়ার্ল্ডের ওয়ারিয়ারদেরকে কন্ট্রোল করে এসেছে, আর এই প্রসেসেই তারা এই দীর্ঘ সময়ে তাদের অনেক বড় এক ফলেন আর্মি ক্রিয়েট করে ফেলেছে। যদিও তারা সেই সিড গ্রহণের পর নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলতো আর সাধারণ মানুষদেরকে মারতে শুরু করত, এরপরও যখন এরকমটা হতো, তখন তাদের মৃত্যুর পর তাদের বডি থেকে যেই পাওয়ার রিলিজ হতো সেই ইভিল গডের কাছে চলে যেত, আর এভাবেই সে তার ফলোয়ারদেরকে মেরে মেরে ধীরে ধীরে তার পাওয়ার বাড়াতে শুরু করে। আর এই 110 বছর পর সেই সময় চলে এসেছে যখন সে আবার নিজের আসল বডি রিক্রিয়েট করবে। আর যখনই এরকমটা হবে, তখন সে সরাসরি ইভিল গডকে নিজের বডির স্যাক্রিফাইস দিয়ে তাকে সাহায্য করবে এই ওয়ার্ল্ডে আসতে। আর আজই সেই দিন, যেই দিন সে নিজের বডি স্যাক্রিফাইস করবে সেই ইভিল গডকে। তখনই আমরা দেখতে পাই এই সময় সেই পিলার থেকে ফলেন ফ্লেম অনেক বেশি ইন্টেন্স হয়ে বের হচ্ছে, যেটা দেখে চেয়ারম্যান সেখানে চিল্লাতে বলে, কি হলো ফার্স্ট ফলেন ওয়ারিয়ার, তুমি এখনো কেন সামনে আসছো না? দ্রুত আসো আর আমাদের মোকাবেলা করো। তার এতটুকু বলতেই সেই পিলার পুরোপুরি ফেটে যায়, আর এরই সাথে সেইখান থেকে অনেক বেশি ফলেন ফ্লেম রিলিজ হতে শুরু করে। শুধু সেই পিলারই না, তার আশেপাশের বাকি 9টা পিলারও ফেটে যায়, আর সেই পিলারগুলোর ভেতর যেই ফলেন ফ্লেম ছিল সেই সবগুলো ফ্লেম মধ্যখানে এসে জমা হয়, যেখানে কিছুক্ষণ আগে সাইয়ানরা
আগুন জ্বালিয়ে তাদের রিচুয়াল কমপ্লিট করেছে। আর এই সময় সেই সবগুলো ফ্লেম এক জায়গায় গেদার হওয়ার কারণে সেখানে অনেক ইন্টেন্স প্রেসার রিলিজ হতে শুরু করে। আর সেই প্রেসারের জন্য সেখানে মিস্টার চিলিয়াং আর চেয়ারম্যান ছাড়া বাকি মেম্বারদের সোজা হয়ে দাঁড়াতেও কষ্ট হচ্ছিল। আর সেখানেই আমরা সাইয়ানদেরকেও দেখতে পাই। যদিও সাইয়ান এই প্রেসার কোনোভাবে সহ্য করছিল, কিন্তু তার সাথেই সেখানে শ্যাঙ্গুয়ান আর রিয়াও এই ইন্টেন্স প্রেসারের জন্য নিজেদের উপর অনেক চাপ ফিল করছিল। এইসব দেখে সাইয়ান তাদেরকে তার কাছে চলে আসতে বলে আর নিজের উপর কন্ট্রোল রাখতে বলে। আর এর সাথে সে সেখানে ভাবতে শুরু করে, ধ্যাত্তেরি, এখন এখানে এইসব কি হচ্ছে? এখানের প্রেসার দেখে তো মনে হচ্ছে যে খুব দ্রুতই এখানে অনেক ভয়ঙ্কর কিছু একটা আসতে চলেছে। এর মানে কি এটাই হবে এই ওয়ার্ল্ডের আমার ফাইনাল বস? তখনই আমরা তাদের সামনেই এক ফলেন ওয়ারিয়ারকে দেখতে পাই, যে এই সময় ফুল স্টাইলের সাথে আকাশে উড়ছিল। আর উড়তে উড়তেই সে বলে, সত্যি আমি জানতাম না যে তোমরা আমায় দেখার জন্য এতটাই আগ্রহী হয়ে আছো। কিন্তু টেনশন করো না, তোমাদের ডাক আমি শুনে ফেলেছি, তাই আমি নিজে থেকেই তোমাদের সামনে চলে এসেছি। তাহলে চলো, এখন যেহেতু আমি তোমাদের সামনে চলেই এসেছি, তাই এখানে আমরা কিছুটা সময় একসঙ্গে ফান করে নেই। এইসব বলেই সে তার বডির চারপাশে যেই ফলেন ফ্লেম ছিল সেই ফ্লেমগুলোকে চারদিকে ছড়িয়ে দেয়, যার জন্য আশেপাশে অনেক বেশি প্রেসার ক্রিয়েট হয়ে যায়। আর এতক্ষণ যেই প্রেসার ছিল, এই প্রেসার সেই সব প্রেসার থেকে অনেক বেশি ছিল, যার জন্য সেখানে চেয়ারম্যান আর মিস্টার চিলিয়াং ছাড়া বাকিরা ঠিক করে দাঁড়াতেও পারছিল না। আর সেখানেই সাইয়ান কোনোভাবে সেই প্রেসার সহ্য করছিল। কিন্তু ইয়াও আর শ্যাঙ্গুয়ানের অবস্থা এই প্রেসারের জন্য অনেক বেশি খারাপ ছিল। এইসব দেখে সাইয়ান ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে এখানে কোনো মুভি করেনি, শুধু তার বডির প্রেসার আশেপাশে রিলিজ করেছে। আর এই প্রেসারে যদি এত বেশি হয়, তাহলে সে কত বেশি স্ট্রং হবে। তাই সত্যিই আমি বুঝতে পারছি না যে এখন এখানে আসলে কি হতে চলেছে। কারণ মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদেরকে আর মিস্টার চিলিয়ানকে দেখে তো এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে তারাই এই পার্সনকে এখানে সামন হতে সাহায্য করেছে। এর মানে কি তাদের কাছে তাকে হারানোর মতো কোনো প্ল্যান আছে? তখনই সেই ফলেন ওয়ারিয়ার আকাশের দিকে তাকিয়ে বলে, ও মাই লর্ড, শুধু আপনার জন্যই এখানে আজ আপনার দাস চলে এসেছে। এটা শুনে তারাও উপরের দিকে তাকায়, আর উপরে কিছু দেখে তারা সবাই সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর তারা বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? আমি এখানে যা দেখছি এটা কি সত্য? তখনই আমরা দেখতে পাই আকাশে এই সময় অনেক বড় একটা চোখ তাদের দিকেই তাকিয়ে আছে। আর সেই চোখের মণি একটা না, অনেকগুলো চোখ যত দূর যাচ্ছে তত দূরই তার মণি দিয়ে ভরা। তখনই সেই ফলেন ওয়ারিয়ার উড়তে উড়তে সেখানে অনেক খুশি হয়ে গর্বের সাথে বলে, দেখো, তিনি আমার গড, যার আমি উপাসনা করি, যার কাছে এই পুরো ইউনিভার্সকেই ডিস্ট্রয় করার মতো পাওয়ার আছে। তাহলে বলো, এই সময় তোমরা এখানে কি ফিল করছো? এই সব শুনে আর তার এক নজর দেখেই সেখানে চেয়ারম্যান অনেক বেশি শক হয়ে যায়। আর সে ভয়ে ভয়ে বলতে শুরু করে, কি এর মানে এই ফার্স্ট ফলেন ওয়ারিয়ার যে গড, সে এই সময় আমাদের সামনে আছে? না না, সে এখানে আমাদের সামনে নেই, আমরা তো শুধু তার এক ঝলক দেখছি। যদি তার চোখই এত বড় হয়, তাহলে তার বডি কত বড় হবে? নিশ্চয়ই সে এখানে সত্য বলছে যে তার কাছে এমন পাওয়ার আছে যার সাহায্যে সে এই পুরো ওয়ার্ল্ডকেই নিমিষের মধ্যেই শেষ করে দিতে পারবে। শুধু এই ওয়ার্ল্ডই না, এই পুরো ইউনিভার্সকেই ডিস্ট্রয় করে ফেলতে পারবে। যদি এরকমটাই হয়, তাহলে আমাদেরকে যে করেই হোক তাকে এই ওয়ার্ল্ডের সেই ইভিল গডকে সামন করা থেকে বাধা দিতে হবে। যদি আমরা এরকমটা না করতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের এই ওয়ার্ল্ডের আর কোনো অস্তিত্ব থাকবে। আর এইসব দেখে সে এখানে শ্যাঙ্গুয়ান আর রিয়াও অনেক বেশি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, এর মানে কি এটাই সেই সময় যখন আমাদের ওয়ার্ল্ডের বিনাশ হবে? আর এই কাজটা যে করবে সে এই সময় আমাদের সামনে দাঁড়িয়ে আছে, দ্য ইভিল গড। আর এরকম কিছু দেখে সাইয়ানেরও অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর তার এই ফাটাছেঁড়া অবস্থায় তার সামনে সিস্টেমের নোটিফিকেশন চলে আসে যে এই সিচুয়েশন অনুযায়ী আপনার কাছে আরো একটা মিশন চলে এসেছে। আর এই মিশনের মধ্যে আপনাকে যে করেই হোক এই ইভিল গডকে
এই ওয়ার্ল্ডে অবতরণ হতে বাধা দিতে হবে। যদি আপনি এরকমটা করতে পারেন তাহলে আপনাকে রিওয়ার্ড রূপে অরিজিন পয়েন্ট দেওয়া হবে, নয়তো আপনি কিছুই পাবেন না। আর এরই সাথে এই ওয়ার্ল্ডে আর আপনার কাছে কোনো ধরনের কোনো মিশন আসবে না। এইসব পরে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি সিস্টেমের আরো এক মিশন, তাও এরকম সিচুয়েশনে সিস্টেম কি পাগল হয়ে গেছে? তার কি মনে হয় এই সিচুয়েশনে কি আমি কোনোভাবেই সেই ইভিল গডকে এই ওয়ার্ল্ডে সামন হতে বাধা দিতে পারবো? আর এইখানে সেই ফার্স্ট ফলেন ওয়ারিয়ার ইভিল গডের এক ঝলক আর সাইয়ানের এই ইম্পসিবল থিঙ্কিং এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় সাইয়ান কি তার এই ওয়ার্ল্ডের লাস্ট মিশন কমপ্লিট করতে পারবে, নাকি সে মাঝ রাস্তায় তার এই মিশন ফেলে এই ওয়ার্ল্ড ছেড়ে পালিয়ে যাবে? ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।